অবশেষে চূড়ান্ত নাটকীয়তার পর সংসদে 20 জন বিদ্রোহী তৃণমূল তারা অবশেষে সিদ্ধান্ত নিলেন, স্পিকারের কাছে গিয়ে জমা দিলেন। কিন্তু যেমনটা আমরা ভেবেছিলাম, লাস্ট মুহূর্তে একেবারেই পট পরিবর্তন হয়ে গিয়ে কোনো বিদ্রোহী ব্লক নয় বা ঋতপন্থী নয় কিংবা অপারেশন লোটাস নয়, সম্পূর্ণ নতুন একটা সমীকরণ। সেটা হচ্ছে ত্রিপুরাতে অংশগ্রহণ করা 2023-এর বিধানসভা নির্বাচনে একটি অনামী রাজনৈতিক দল, অস্বীকৃতও বটে, এখন বোধহয় তাদের নির্বাচন কমিশনে কোনো স্বীকৃতিও নেই, সেই একটা রাজনৈতিক দল যার নাম হচ্ছে ন্যাশনালিস্ট সিটিজেন্স অফ ইন্ডিয়া, ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এই দলের সঙ্গে মার্জ হয়ে গেল বিক্ষুব্ধ তৃণমূল। এবার আপনারা নিশ্চিতভাবে এখন সবাই অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছেন, তাই না? যাকে বলে ফাঁপড়ে পড়েছেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতন মানুষরা ফাঁপড়ে পড়েছেন যে কি করবেন, কাকে সমর্থন করবেন, কাকে বিরোধিতা করবেন। বিরোধীরাই মানে হিরোই এখন ভিলেন আর ভিলেনই এখন হিরো, একেবারে মিলেমিশে একাকার, বুঝতে পারছেন না যে কোনটা ঠিক। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিজেপি ঠিক কাজ করছে, কাকলি গোস্তিদারের নেতৃত্বে, শতাব্দী রায়ের নেতৃত্বে সাংসদরা ঠিক কাজ করছে, আবার বিধানসভায় ঋতপন্থী তৃণমূলরা তারাও কি তাহলে এই নতুন গঠিত তৃণমূল কংগ্রেসের সঙ্গে, নতুন গঠিত এই পার্টি যার সঙ্গে মার্জ হয়ে গেল সাংসদরা, তারাও কি মার্জ হয়ে যাবেন? একেবারেই জগা খিচুড়ি যাকে বলে সেই রকম। কিন্তু বিশ্বাস করুন, আজকে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, খুব সরলভাবে বোঝানোর চেষ্টা করব, এবং শুধু এটা বোঝাবো রাজনৈতিক প্রেক্ষাপট নয়, এটাও বোঝাবো আমার হিসাবে কে ঠিক করছে, কে ভুল করছে, বা আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা বক্তব্য শোনার পর আপনারা নিতে পারবেন, এরকম একটা জায়গা আপনাদের বানিয়ে দেবো আজকে। শুনুন, শুনে দেখুন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব শুরু করার আগে আপনাদের সামনে আমি শুধুমাত্র সেই ফুটেজটা একবার দেখাবো, যে ফুটেজে স্পিকারের সামনে ওই যারা বিক্ষুব্ধ তৃণমূলপন্থী সাংসদরা বসেছিলেন, তাদের মিটের একটা ভিডিও প্রকাশ্যে এসেছে, সেটা আমি আপনাদের সামনে দেখাবো। দেখুন। দেখলেন তো? এদের সম্পর্কে আমি পরে আসছি, আগে আমি বলে রাখি যে আমি কি জানতে পারলাম এই অল্প সময়ের মধ্যে এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, এ সম্পর্কে আমি কি জানতে পারলাম। দেখুন, দলটার নাম তো আপনারা জেনে গেছেন। অদ্ভুতভাবে এই দলটার যে হেড অফিস বা দলটা রেজিস্টার যখন হয়েছিল, তার অফিস উল্লেখ করা রয়েছে কি জানেন? অফিসটা উল্লেখ করা রয়েছে কিন্তু বাঁকড়া থানা, পোস্ট অফিস বাঁকড়া, গ্রাম নটপাড়া, জেলা হাওড়া, পিন 711403, অর্থাৎ পশ্চিমবঙ্গের হাওড়ার ওই বাঁকড়া থানা এলাকার একটি অ্যাড্রেসে তাদের দেওয়া রয়েছে। এইরকম একটা দলকে কেন খুঁজে নেওয়া হলো এটাও জানতে হবে আপনাদের। এবং এই দলটি 2022-এ রেজিস্টার এর জন্য নির্বাচন কমিশনের কাছে তারা গিয়েছিল, সেটা হচ্ছে, এবং এই যে রাজনৈতিক দলটা গঠন হয়েছে এটা পেপারে পাবলিশ হয়েছিল 13/10/2022, অর্থাৎ 13ই অক্টোবর 2022। এবং এই বিজ্ঞপ্তিটা করা হয়েছিল, সেটা আমি আর ডিটেলে বলছি না, দুটো অনামী সংবাদ মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা জারি করে বলা হয়েছিল যদি কারোর কোনো আপত্তি থাকে সেই বিষয়ে বলতে 2022-এ। এরপর 2023-এ প্রথমবার ত্রিপুরার নির্বাচনে এরা অংশগ্রহণ করে, এবং ত্রিপুরার নির্বাচনে এই যে অংশগ্রহণ করে আমি আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করব। এদের মধ্যে দুজন ত্রিপুরা দুটি জায়গা থেকে লড়েন, তাদের মধ্যে একজন হচ্ছে জাহাঙ্গীর আলী, প্রার্থীর নাম জাহাঙ্গীর আলী, তিনি ওই 250 মতো ভোট পেয়েছিলেন। আর একজনের নাম হচ্ছে
বরজেদা বরজেদা ত্রিপুরা, তিনি ছামুন বিধানসভা 49 নম্বর এলাকা থেকে দাঁড়িয়েছিলেন এই দুজন, এবং তিনি 500-র কাছাকাছি ভোট পেয়েছিলেন। এই হচ্ছে মোটামুটি তাদের একটা ছোট করে হিসাব। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কেন এরকম একটা হঠাৎ করে এইরকম পথ পরিবর্তন মাঝখানে হয়ে গেল। এর একটা কারণ, সুস্পষ্ট কারণ আমার কাছে আছে, আমি বলে দিচ্ছি আপনাদের। প্রথম কথা, বিজেপির স্ট্যান্ড পয়েন্ট জানেন, এবং এই স্ট্যান্ড পয়েন্টটা আপনি তৈরি করেছি, যে পশ্চিমবঙ্গে বিজেপিকে আমরা ক্ষমতায় এনেছি সবাই মিলে তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য, এবং এই বিজেপির সঙ্গে কোনো তৃণমূল যেন জড়িত না হয় সেটার জন্য আমরা ডিম ট্রিটমেন্ট শুরু করেছিলাম। এই ডিম ট্রিটমেন্টটা এতটাই ইম্পর্টেন্ট ছিল যে বিজেপি নেতৃত্ব বুঝেছিল কোনো তৃণমূল কংগ্রেসের নেতাদের যদি বিজেপিতে যোগদান করানো হয় তাহলে মানুষের সঙ্গে প্রতারণা করা হবে। সেই কারণে, শুধুমাত্র সেই কারণে এই সাংসদরা যারা বিদ্রোহী, এই 20 জন সাংসদ, সর্বশেষ 20 নম্বর নাম ছিল ওই আপনাদের পরচুলোওয়ালা যে ভদ্রলোক, আমি আর নাম বলছি না, তো এই একেবারে 20 জন মিলে তারা কি করলেন, তারা প্রথমে ঠিক করেছিলেন একটা আলাদা ব্লক করবেন, ঋতপন্থী তৃণমূলের মতো তৃণমূলেই থাকবেন, একটা আলাদা ব্লক করবেন এবং ব্লক করে তারা এনডিএ কে সমর্থন করবেন। এটা ছিল তাদের প্রেফারেন্স, তারা এটা করতে চেয়েছিল। কিন্তু এখানে মানে সমস্যা কোথায়? সমস্যা তো ধরুন এই কিছুদিন আগে সব থেকে শেষ যে অপারেশনটা হলো সেটা হচ্ছে আম আদমি পার্টি। সেখানে 2/3 সাংসদদের নিয়ে রাঘব চড্ডা বেরিয়ে চলে এসে বিজেপিতে যোগদান করে দিলেন। তো দল বিরোধী তকমাও লাগেনি, কোনো প্রবলেমও হয়নি। তাহলে এদের ক্ষেত্রে প্রবলেম হলো কেন? এদের ক্ষেত্রে প্রবলেম হলো এদেরকে বিজেপির সঙ্গে মিশতে দিইনি আমি এবং আপনি। এটা আজকে আমার এবং আপনার সেলিব্রেট করার দিন। এই 20 জনকে যারা বড় বড় খেলা খেলছে, আদতে এই সুতোর ঘুড়ির লাঠাইটা আমার আর আপনার হাতে ছিল, যেটা প্রতিদিন এই ডেস্কে বসে কাজটা আমি করি, আর আপনারা সমর্থন দিয়ে আমাদের মতো এই লোকজনদেরকে এই কাজটা করান। আমরা বাধা দিয়েছি বলে আজকে বিজেপি এদেরকে নেয়নি, দলে সম্পৃক্ত করেনি। শুধু আমি একার কথা বলছি না, আমরা বলছি, সম্পৃক্ত করেনি। সেই কারণে আইন রয়েছে যে আপনি যদি কোনো রাজনৈতিক দলে 2/3 নিয়ে যদি বেরিয়ে না যান তাহলে আপনি কোন দল? এবং এর মধ্যে যেটা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তার জেরা চলছিল গতকাল আপনারা জানেন লালবাজারে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রার্থীকে দিয়ে, মানে তার সাংসদকে দিয়ে যারা এখনো মমতাপন্থী, সেটা হচ্ছে কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ, এই দুজনকে দিয়ে একটা চিঠি তারা পাঠিয়ে দেন। বুঝেছেন? এই চিঠিটা কার কাছে পাঠান? লোকসভা স্পিকারের কাছে একটা চিঠিটা পাঠান। চিঠিতে কি লেখা ছিল আমি আপনাদের সামনে একটু ছোট করে বলছি। যে চিঠিতে বলা ছিল যে এআইটিসি কে একটি একক রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করুন, যা শুধুমাত্র এবং যথাযথভাবে ক্ষমতাসম্পন্ন লিডার বা হুইপের মাধ্যমে সনদে প্রতিনিধিত্ব করে, এবং কোনো ধরনের স্বীকৃত প্রদান, মানে অন্য কোনো রাজনৈতিক দলকে এর থেকে স্বীকৃতি দেবেন না, কারণ এটা আইন অনুযায়ী যেরকম সংবিধানে রয়েছে, এটা কোনো আমাদের সিদ্ধান্ত হয়নি যে কোনো রাজনৈতিক দলে এটা ভাগ হয়ে যাবে। তাই আমাদের কথা না শুনে কাউকে ওরাই তৃণমূল বলে ঘোষণা করবেন না বলে এই একটি চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের হাত দিয়ে পাঠিয়ে দেন স্পিকারের কাছে। এবং এই চিঠি পাওয়ার সময় কিন্তু তাদের মধ্যে মিটিং চলছিল, তারপরেই তারা সিদ্ধান্ত নেন। চিঠি যদি সময়ে না আসতো তাহলে কিন্তু তাদের কাছে একটা সুযোগ ছিল, তারা হয়তো বলতো না ওই দিক থেকে তো কোনো অ্যাপিল আসেনি, এরাই বলছে আসল তৃণমূল, তাই স্পিকার মেনে নিয়েছেন। কিন্তু যেই চিঠিটি সময়ের মধ্যে এসে গেছে, তাই এরা হঠাৎ করে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। খোঁজ একটা কোন রাজনৈতিক এমন দল রয়েছে যেটা থেকেও নেই, সেই রকম একটি রাজনৈতিক দল পাওয়া গেছে, অর্থাৎ একটা স্পেস, একটা ভেসে থাকার জন্য একটা মানে ভাঙা ফুটো জাহাজ। অদ্ভুতভাবে এই ভাঙা ফুটো জাহাজটি এখন আমাদের দেশের সব থেকে বড় 5 নম্বর রাজনৈতিক দলে পরিণত হয়ে গেল। যে ভাঙা ফুটো জাহাজের মধ্যে কিচ্ছু ছিল না, সেটি এই মুহূর্তে আমাদের 5 নম্বর বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়ে গেল, এমনকি 5 বা 4 নম্বর, এমনকি তৃণমূলের থেকেও তারা এগিয়ে রয়ে গেল। কারণ তৃণমূলের হাতে এখন 8টি, এদের হাতে 20টি, এবং বড় বড় তাবড় সমস্ত রাজনৈতিক দলের পিছনে ফেলে এরা 3 বা 4-এ এগিয়ে গেল। দেখুন, যারা ভাবছেন যে এটা নীতি, এবং এবার আসি যে আপনারা কোনটা সমর্থন করতে পারেন বা আপনাদের কি ব্যাপারটা আসলে কি হলো, আপনারা কি সমর্থন করবেন না বিরোধিতা করবেন, কাকে দোষ দেবেন, কাকে ঠিক বলবেন, বলি।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে মনে করে দেখুন, এই খেলা তো প্রচুর খেলেছেন, ঠিক আছে, এবং এই খেলাতে এই কয়েকদিন আগেও বলেছেন আমরা এই জিতেই এরপরে দিল্লিতে আমি যাব বলেছিলেন। তো ঔদ্ধত্যপূর্ণ, চরম ঔদ্ধত্যপূর্ণ মহিলা কোনোদিন ফিরে তাকাননি যে আমার ঘরে আগুন লাগলে আমি কি করব। গাদ্দারদের নিয়ে সংসার পেতেছিলেন, ভাবেননি যে এরা এরা তো যারা গেলেন তারা তাদের পরিচয় একম এবং অদ্বিতীয়ম, তারা গাদ্দার। আমি বিষয়ে আসছি পরে। আমার বক্তব্য হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় মনে আছে সালটা হচ্ছে 2000 ওই 21-22 অ্যারাউন্ড 22-22 কাছে, সেখানে মেঘালয়ে কংগ্রেসের বিরোধী আসন ছিল তখন 15 বা 16 জন তাদের বিধায়করা ছিলেন। হঠাৎ করেই কংগ্রেসের সেই মুকুল সাংমার নেতৃত্বে কংগ্রেসের ওই সমস্ত এমপিদের কার্যত টাকা দিয়ে কিনে নেন। অপারেশন লোটাস চালিয়েছিল তৃণমূল কংগ্রেসও, এবং রাতারাতি যে রাজ্যে কোনো অস্তিত্ব ছিল না, শুধুমাত্র আমার আপনার পশ্চিমবঙ্গের করের টাকা তুলে পার্টি ফান্ডের চাঁদা বানিয়ে ওই মেঘালয়ে গিয়ে মুকুল সাংমার নেতৃত্বে একেবারেই রাতারাতি 12 জন এমএলএ-কে নিয়ে নেন এবং প্রধান বিরোধী দলের তকমা পেয়ে যান। বুঝতে পেরেছেন? তখন অত্যন্ত আনন্দ লেগেছিল, বারবার ভিজিট করেছিলেন, অনেকে পার্মানেন্টলি এখানকার মুখপাত্রদের বসিয়ে রেখেছিলেন, তখন খুব ভালো লেগেছিল। তখন কোনো কিছু মনে হয়নি। কংগ্রেসকে ভাঙিয়ে এই অবস্থা করে রেখেছিল, কংগ্রেস বিরোধী দলনেতা ছিল, রাতারাতি বিরোধী দলনেতার মর্যাদাটাও পর্যন্ত বিধানসভায় দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। এখনো সম্ভবত তারা বোধহয় ওখানে প্রধান বিরোধী দলই বোধহয় রয়েছে, এবং এছাড়াও একাধিক তো উদাহরণ তো রয়েছে। এবার দেখুন, এবার আমি অন্য দিকটা আসি, দুটো দিক আসবে। একটা গেল তৃণমূলের আদর্শগত দিক বললাম, এবার বলছি এই যে যারা যোগদান করলেন, যারা ওই মার্জ হয়ে গেলেন, তাদের প্রধান হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। তার একটা বক্তব্য শোনাই, তারপরে আসছি যে এদের কাটা ছেঁড়া করব, কিন্তু তার বক্তব্যটা একটা শোনাই। देखिए, हमारा जो एआईटीसी के सांसद थे उनमें से 2/3 20 जन हमने अलग से बैठने का चिट्ठी दिया स्पीकर साहब को, और हमारे जो सांसद है हम 20 अभी नेशनलिस्ट सिटीजन पार्टी के साथ हम लोग मर्ज करके एनडीए के साथ काम करेंगे, प्रधानमंत्री नरेंद्र मोदी जी के, हमारे अमित शाह जी के नेतृत्व में। শুনলেন, এই কাকলি ঘোষ দস্তিদারদের যদি এনারা 4 তারিখের একদিন আগেও 3 তারিখেও যদি এই কাজটি করতেন, পশ্চিমবঙ্গের মানুষ শুভেন্দু অধিকারীর থেকেও বেশি মর্যাদা দিতেন এদের। পশ্চিমবঙ্গের মানুষ চিরকৃতার্থ হয়ে থাকতো। কেন বলুন তো? আমাদের 15 বছরের লড়াইয়ের সামিল এরা একদিনও যদি হতো, এরা পুরো 15টা বছর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দিন পর্যন্ত আমার আপনার বিরোধিতা করে গেছেন। আরজি করের বিরোধিতা করেছেন, রেপিস্টদের পাশে দাঁড়িয়েছেন, দুর্গ যারা মানে ভিকটিম তাদের বিরোধিতা করেছেন। আমফানের ত্রিপল যে এই যে দেখছেন পার্টি অফিসগুলোতে লুণ্ঠিত হয়ে বসে রয়েছে, এদের এলাকাতেও রয়েছে। তো এরা সবাই ওই দুর্নীতির সঙ্গে জড়িত, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যা বলেছেন তার থেকে বেশি করে পালন করার চেষ্টা করেছিলেন। মানে কিছুদিন আগেও ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বসছিলেন, তখন এরা আলো করে বসে থাকতেন, নাচ গান কবিতা আবৃত্তি, এবং নরেন্দ্র মোদী থেকে অমিত শাহকে যা ইচ্ছা তাই নিজেদের ভাষায় বক্তব্য বলেছিলেন, সবকিছু করেছিলেন। এরা একদিন আগেও যদি একটা দিনের যন্ত্রণা, পশ্চিমবঙ্গবাসীর একটা দিনের যন্ত্রণাও এরা ভোগ করতেন, আমরা এদের সাদরে গ্রহণ করতাম। আমরা আপনাদের এই দেশ থেকে বলতাম যে এদেরকে গ্রহণ করুন, এরা এদের ভুল বুঝতে পেরেছে, হয়তো একদিনের যন্ত্রণা সহ্য করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে তো পড়েছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তখন তো হিম্মত দেখিয়েছে। কিন্তু এদের তকমা হচ্ছে এরা গাদ্দার। এরা গাদ্দার ছাড়া এদের দ্বিতীয় কোনো তকমা নেই। এরা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে আমি তো অনেক দিন থেকে রাজনীতি করি, তখন তো আমি ক্ষমতায় ছিলাম না, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল না। এই সমস্ত ছেদ যুক্তির কোনো মানে হয় না। এরা প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে গাদ্দারি মানে করেছে কিনা আমি বলতে পারবো না, মানে করেছে তো বটেই 15টা বছর, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও গাদ্দারি করেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাদ্দারি করেছে বলে এরা আমাদের বন্ধু হয়ে গেল, এইটা কিন্তু নয়। তাহলে শত্রু আমার বন্ধু, এই নীতিতে আমরা কিন্তু ভুল ফাঁদে পা পড়ে যাব। আমাদের শত্রু অর্থাৎ মমতা, রাজনৈতিক বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তার এ শত্রু, তার মানে আমার এ বন্ধু হয়ে গেল,
শত্রু শত্রু আমার বন্ধু এখানে কখনোই করা যাবে না। এরা একেবারে চূড়ান্ত সেলফিশ জাত, এবং এটা প্রমাণও করে দিল যে কতটা সেলফিশ হতে পারে। এটা দুদিন আগেও যদি রিজাইন করে বেরিয়ে আসতো পিঠে শির দ্বারা সোজা করে, বলতাম হ্যাঁ জোর আছে, দম আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন। এদের তো সাংসদ, এদের তো নির্বাচন ছিল না এবারে, এরা তো প্রতিদ্বন্দ্বিতা করেনি এবারে, তা সত্ত্বেও কিন্তু এরা একটি বারও বলতে পারেনি। দেখুন, যখন হারটা সবে নিশ্চিত হয়েছে, যখন বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আর কিছু পাওয়া যাবে না, তখনই এটা শুধুমাত্র সরেছে। অর্থাৎ চূড়ান্ত সেলফিশ তাকমা যদি দিতে পারেন তাহলে এদের দিন। এবার আসি বিজেপির কথায়। তাহলে বিজেপি কি ধোয়া তুলসী পাতা? বিজেপি যে এই কাজটা করলো তাহলে কি ধোয়া তুলসী পাতা? এইখানে একটু ভালো করে বুঝবেন। আমি কিন্তু মানে বিশ্বাস করুন, যেদিন প্রয়োজন হবে দেখবেন আমি কিন্তু ওই ভয় ডর না পেয়ে ওই বিজেপির বিরুদ্ধেও তৃণমূলের মতো করেই বলবো, একবার আমার কথাটা মিলিয়ে নেবেন। কিন্তু এখন আমি বলছি এখনো কিন্তু সময় আসেনি। কেন সময় আসেনি একটু ব্যাখ্যা করি অল্পক্ষণ। দেখুন, আমি আপনাদের যেটা বলছি যে বিজেপি তারা তো কথা রেখেছে, ডিরেক্টলি নেয়নি। প্রথম কথা হচ্ছে তারা ডিরেক্টলি নেয়নি, এটা আমার আপনার এই ভাল্বটা কাজ করেছে, এরা ডিরেক্টলি এদের নিতে দেয়নি, এটা প্রথম ভালো কাজ। দ্বিতীয় হচ্ছে বিজেপির বড় বিল পাশ করার জন্য সমর্থন প্রয়োজন। মমতার মতো রাজনৈতিক নেতারা যেন আবারও আত্মপ্রকাশ না করে, তার জন্য ও এক আইন এক দেশ কিংবা মানে এক ভোট এক দেশ, এই সমস্তগুলো আইনগুলো ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। তার জন্য নাম্বার প্রয়োজন, সেই নাম্বারগুলো এরা প্রোভাইড করবে। এবার দেখুন, মুসলিম সমাজে যারা প্রতিনিধিরা রয়েছে তারাও কতটা গাদ্দার, মানে তারাও কতটা গাদ্দারি হলেন এদের দ্বারা। আজকে এই খালিলুর রহমান থেকে আরো যে সমস্ত রয়েছেন ওখানে, প্রচুর দু চারজন তো মুসলিমের প্রতিনিধি এমপিরা রয়েছেন। তো এই মুসলিমরা তো বিজেপিকে ভোট দেওয়ার জন্য, বিজেপির পাশে দাঁড়ানোর জন্য এই সমস্ত মুসলিম এমপিদের ভোট দেননি। আজকে মুসলিমদেরও বোঝার সময় এসেছে যে তাদের হিসাব তারাও পেয়ে গেছে, যে শুধুমাত্র এই আমি মুসলিম দেখলে ইউসুফ পাঠান, মুসলিম বলে আমি জিতিয়ে দিলাম, অধীর রঞ্জন চৌধুরী যতই ভালো কাজ করুক আমি রাখবো না। কেন? কারণ ও মুসলিম নন। এই যে পলিটিক্সটা, এটা এনাদেরও শিখতে হবে যে কিভাবে। দেখুন, একটা মুসলিমকে আপনি বিশ্বাস করেছেন, ইউসুফ পাঠানকে বিশ্বাস করেছেন, কি দিল তাকে, কি পেলেন তার কাছ থেকে? বিট্রে করলো তো, গাদ্দারি করলো তো, হিন্দু নয় তো সে, গাদ্দারি করলো তো। তাহলে শুধুমাত্র মুসলিম হলেই যে আপনাদের উপকার করে দেবে, এই যে মানে ভুল যে ধারণা, এটা এবার আপনাদের ভাঙলো। বিজেপির দরকার হচ্ছে নাম্বার, সেই নাম্বারটা তারা পেল, এই নাম্বার দিয়ে তারা বিল টিল এবার পাস করতে পারবে। এবং আমাদের অপেক্ষা করতে হবে যে এখনো 3টি বছর রয়েছে, বা 2.5 থেকে 3 বছর রয়েছে পরবর্তী লোকসভা নির্বাচনের। এই পরবর্তী লোকসভা নির্বাচন পর্যন্ত আমরা অপেক্ষা করে দেখব যে এই 2.5 থেকে 3 বছরের জন্য এই মানে বিক্ষুব্ধ গোষ্ঠী ঠিক আছে, ভ্যালিড। তারপরে এই একজনও যদি বিজেপিতে আসে, মাথায় রাখবেন আমাদের কিন্তু ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখতে হবে ততদিন। যদি এদের মধ্যে একজনও, আজকে যারা তো নতুন এরা দল করেছে, এরা বলছে যে এরা বিজেপি নয়, ভালো, বিজেপিকে সব সমর্থন করবে, সে করতেই পারে, করুক না। সবাই, আমাদের সমর্থন তো সবার প্রয়োজন, গোটা দেশই বিজেপিকে সমর্থন করুক, কংগ্রেসও বিজেপিকে সমর্থন করুক, তাতে আমাদের তো আপত্তি কিছু নেই, করুক না। কিন্তু প্রশ্ন হচ্ছে এদের মধ্যে থেকে যদি কাউকে নিয়ে আসা হয় ডাইরেক্টলি, এদের মধ্যে থেকে যদি কাউকে দল পরিবর্তন করিয়ে দেওয়া হয় নির্বাচনের আগে, তখন কিন্তু আমাদের এই আগুনটা জ্বালিয়ে রাখতে হবে, প্রতিবাদের আগুনটা জ্বালিয়ে রাখতে হবে। সেদিন বিজেপির বিরুদ্ধেও আমরা কথা বলবো যদি আমাদের এই স্বপ্ন ভঙ্গ হয়। কারণ এই গাদ্দারদের যদি একবারও আনা হয়, তাহলে সমানভাবে পশ্চিমবঙ্গের মানুষকে আবেগকে মানে কি বলবো, এটাকেও গাদ্দারি করা হবে। কিন্তু সেই সময়টা এখনো আসেনি, অপেক্ষা করুন। এখনো নাম্বারটা প্রয়োজন, সমর্থন প্রয়োজন, করুক আমাদের সমর্থন, কিন্তু এদের রাজনৈতিক কেরিয়ারটা শেষ করতে হবে। এই রকম রাজনৈতিক নেতারা পশ্চিমবঙ্গের রাজনীতির পরিসরে থাকতে পারেন না। এই 20 জনের এবারের এই 2.5 বছর পর যেন এদের রাজনৈতিক কেরিয়ারটা শেষ হয়। এবং আরো একটা বড় কথা, বিজেপি কোনোভাবে এদের সমর্থন পাচ্ছে বলে এদের বিরুদ্ধে যদি আপাতত স্লো করতে পারে, কিন্তু এদের বিরুদ্ধে কোনো দুর্নীতি, এদের মারাত্মক দুর্নীতির অভিযোগ রয়েছে এক জনের বিরুদ্ধে। যদি বিজেপি কোনোভাবে এদের দুর্নীতিকেও সাপ্রেস করার চেষ্টা করেন, তাহলে আমাদের প্রতিবাদের কণ্ঠটা ওই তৃণমূলের মতো করে বেরিয়ে আসবে। কিন্তু সমর্থন লাগবে আপনাদের সমর্থন যদি আমরা পাই, তাহলে সেদিনও বিজেপির বিরুদ্ধে আমরা কথা বলবো যে এত চুরি দুর্নীতি প্রমাণ, মানে অভিযোগের আমরা প্রাথমিক প্রমাণ নিয়ে এসে বলবো। এরপরেও যদি এদের শুধু সমর্থন পাওয়ার জন্য এদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে যায়, এই বিজেপিকেও আমরা ধিক্কার জানাবো। কিন্তু সেই সময় আসেনি, সময় দিতে হবে আপনাদের। সেই জন্যই বলছি
আমি আপনাদের প্রথমেই বললাম কে ভালো কে মন্দ কে খারাপ কে বাজে এটা বিশ্লেষণ করবো বলেই আমি আজকে বসেছিলাম, সেটাই আপনাদের সামনে বললাম। শুধু লাস্ট যে বক্তব্যটা বলে শেষ করব সেটা হচ্ছে এই ঋতপন্থী তৃণমূল তারা কি এই নতুন দলের সঙ্গে মার্চ করে যাবে, না তারা দাবি করবে তারা তৃণমূল বলে? দেখুন, বিধানসভায় আমার মনে হয় না এতটা কমপ্লেক্সিটি রয়েছে, তো আমার মনে হয় তারা এখনো মার্চ করবে না এই দলের সঙ্গে। তারা বলবে যে আমরাই তৃণমূল, আমার মনে হয়। দেখা যাক আগামী দিনে কি হয়। তারা বলবে আমরাই প্রকৃত তৃণমূল, অর্থাৎ মানে সেন্ট্রালে একরকম খেলা আর এখানে আবার এরা বলবে আমরা তৃণমূল। তো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মানে বিচ্ছিরি রকম চাপে থাকবে এবং এই চাপটা আমরা এটাই চেয়েছিলাম। অর্থাৎ এখনো পর্যন্ত ঠিক আছে, এখনো পর্যন্ত আমরা লক্ষ্য রাখছি ঠিক আছে। যেদিনই আমাদের 19 থেকে 20 হবে সেদিন আপনাদের সমর্থনে আমাদের প্রতিবাদের ঝাঁচটাও ওই একই রকম জায়গায় নিয়ে যাব যেমনটা তৃণমূলের সঙ্গে আমরা করেছিলাম। কিন্তু সেই পরিস্থিতি এখনো আসেনি, সেটার জন্য ধৈর্য রাখতে হবে আর সমর্থনটা তো একটু করতেই হবে, একটু পর্বটাকে শেয়ারও করতে হবে। তার কারণ আমরা কোনো রাজনৈতিক দলের কাছে মাথা নুইয়ে দিইনি। আমাদের মানুষের স্বার্থে যেটুকু যা কথা বলার দরকার, যা গলার আওয়াজ তোলার দরকার সেটুকু আমরা করে যাব। সমর্থনটা প্রয়োজন, না হলে কোথা থেকে ফুয়েল না দিলে এগোবো কোথা থেকে? ফুয়েলটা শুধু আপনাদের কাছে সমর্থনের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে লাগবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানে।